আচ্ছা খেয়াল করো ভাইয়া, আমাদের এই অধ্যায়ে একদম লাস্ট টপিকে আমরা আছি। আমরা আগামী বৃহস্পতিবার অধ্যায়টা শেষ হবে, তারপরে তোমরা একটা পরীক্ষা দিবা। তো মহাকর্ষের মধ্যে একটা সুন্দর প্রশ্ন করার চেষ্টা করবো, সবাই পরীক্ষা দিও আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে বৃহস্পতিবারে দিও, ঠিক আছে? এক সপ্তাহ টাইম দিছি, আগামী সপ্তাহে বৃহস্পতিবারে এই অধ্যায়ের উপর পরীক্ষা দিও। আমাদের এই বৃহস্পতিবার শেষ হবে। সবাই আমরা এই অধ্যায়ের লাস্ট টপিক হচ্ছে সরল দোলক। আর ভাইয়া আইআইটি কোশ্চেনগুলো বাংলা করে দিচ্ছি, পাইছি না সবাই? এবার নিজেরা সলভ করো, আর আজকে রাত্রে সলভ শিট দিয়ে দিব, সমস্যা নেই। সরল দোলক আচ্ছা, কথা না একটু খেয়াল করি। সরল দোলকের থিওরিটিক্যাল যে সংজ্ঞাটা আছে, কেউ কি জানো এটা কি বলা হয়েছে সরল দোলকের সংজ্ঞা? দেখো, সরল দোলকের সংজ্ঞাটা আমাদের পুরাতন আগে ক্লাস 9 এর ফিজিক্স বইয়ে ছিল। ইন্টারের বইও সরল দোলকের সংজ্ঞাটা নেই। ভাই একটু বলি, সবাই একটু খেয়াল করো, দেখার দরকার নেই, সবাই একটু খেয়াল করো। সংজ্ঞাটা শুনলে দেখবা যে এখানে খুবই সুন্দর সুন্দর কিছু শব্দ বলছে। বলা হচ্ছে একটি ভরহীন, অনমনীয় ও অপ্রসারণশীল সুতা দিয়ে একটি ভরহীন বস্তুকে ঝুলিয়ে দিলে যদি এটি ঘর্ষণ এড়িয়ে চলতে পারে তবে তাকে সরল দোলক বলে। বলতে এখানে যা যা শব্দ বলছি সব আইডিয়াল কেস বলছি না। বলা হচ্ছে একটা ভরহীন অপ্রসারণশীল সুতা, তারপরে আরেকটা ভরহীন বস্তুকে ঝুলাইয়া দিলে এটা যদি ঘর্ষণ এড়িয়ে মুক্তভাবে ঘুরতে পারে তবে তাকে হচ্ছে কি বলে? সরল দোলক বলে। তো এখানে যা যা বলা হচ্ছে সব আইডিয়াল কেসের জন্য বলা হচ্ছে। আমরা এই জিনিসগুলোকে যদি বাস্তবে নিয়ে আসি, তো সরল দোলকটা একটু আঁকো সবাই। তো সরল দোলকটা হবে এরকম যে একটা আমরা সুতার সাহায্যে আমরা কোনো একটা বস্তুকে যদি ঝুলিয়ে দিই, সবাই একটু চিত্রটা আঁকো। একটা সুতার সাহায্যে আমরা যদি কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দিই, তাহলে এই বস্তুটাকে আমরা বলবো হচ্ছে সরল দোলক। এখন সরল দোলকের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে শিখতে হবে। তো প্রথম হচ্ছে এই জিনিসটা, এই পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা হচ্ছে স্মল এল দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা বলি হচ্ছে সুতার দৈর্ঘ্য। এটাকে আমরা বলি হচ্ছে সুতার দৈর্ঘ্য। আর এখানে যে বস্তুটাকে আমরা ঝুলাই, এই বস্তুটাকে আমরা বলি হচ্ছে বব। যে বস্তুটাকে আমরা ঝুলাবো সেই বস্তুটাকে বলা হয় বব। যেমন ভাইয়া তোমাকে যদি ঝুলাই দাও তুমি বব, তাই না? অর্থাৎ যে বস্তুটাকে আমরা সুতা দিয়ে ঝুলাবো সেটা হচ্ছে বব। এখন এই ববটা আমরা এখন প্রথমে মনে করলাম একটা গোলকই নিলাম, তাহলে এই ববের যে মধ্যবিন্দু বা ভর কেন্দ্র সেটা মনে করলাম এইটা। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আমরা বলি হচ্ছে স্মল আর সমান সমান হচ্ছে ববের ব্যাসার্ধ। আমাদের বইয়ে এটাই লেখা আছে ববের ব্যাসার্ধ, কিন্তু শুধুমাত্র এটা যদি মুখস্থ করো তাহলে তোমার একটু ঝামেলা হইতে হবে। আমরা এটাকে ববের ব্যাসার্ধ না বলে আমরা বলবো হচ্ছে ববের, আমরা মনে রাখবো এটা ববের পৃষ্ঠ হতে ভর কেন্দ্রের দূরত্ব। আমরা মাথায় রাখবো এটা ববের পৃষ্ঠ হতে ভর কেন্দ্রের দূরত্ব। আমরা মাথায় রাখবো এটা যে স্মল আর দ্বারা আমরা বুঝাই হচ্ছে ববের ব্যাসার্ধ বইয়ে বলা হয়েছে, বাট এর অ্যাকচুয়াল পরিচয়টা হচ্ছে ববের পৃষ্ঠ হতে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। কারণ ভাইয়া এই জিনিসটা কেন এরকম সেটা যদি ভাইয়া বলি, মনে করো এটা আইকো না কেউ, আমরা এটা পরে আনবো। মনে করো এটা একটা বব, এই ববটা তুমি পানি দ্বারা অর্ধেক ফিল আপ করে রাখছো। এই ববটা পানি দ্বারা অর্ধেক ফিল আপ করে রাখছো। এখন বলো তো ভাইয়া এই ববের ভর কেন্দ্রটা এখন কি মাঝখানে থাকবে? না, এটা কিছুটা নিচে নেমে যাবে। তাহলে এই কন্ডিশনে আর কিন্তু হবে একটু। তাইলে যারা খালি ববের ব্যাসার্ধ মুখস্থ করছে তারা কিন্তু এই টাইপের ম্যাথে ভুল করে ফেলবে। বুঝতে পারছি ভাই? তাহলে এখানে আর এর পরিচয়টা হচ্ছে ববের পৃষ্ঠ হতে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এখন এই দুইটা দূরত্বকে একসাথে আমরা বলি হচ্ছে সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য। সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য। আর এই অধ্যায়ের পরীক্ষায় একটা বই উপহার দেব সবাইকে। আর জানোই তো কোন বইটা দিব, যে ফার্স্ট হবে। ঠিক আছে, আইআইটি প্রশ্ন ব্যাংক দিব একটা, যে ফার্স্ট হবে। তাহলে সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এল দ্বারা।
L সমান সমান হচ্ছে স্মল l প্লাস হচ্ছে স্মল r। তাহলে এই হচ্ছে সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য। তাহলে বলো তো ভাইয়া সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝবো? সরল দোলকের ঝুলন বিন্দু থেকে, সবাই শব্দটা খেয়াল করি, সরল দোলকের ঝুলন বিন্দু থেকে ববের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বকে আমরা কি বলবো? কার্যকারী দৈর্ঘ্য। তাহলে এটা একটু লিখে রাখি। এটা বলতে আমরা বোঝাই হচ্ছে সরল দোলকের ঝুলন বিন্দু হতে ববের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে হচ্ছে সরল দোলকের ঝুলন বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য। তো এই হচ্ছে আমাদের একটা সরল দোলকের প্রাথমিক আলোচনা। এবার আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনগুলো দেখবো যে একটা সরল দোলক যে সিম্পল হারমোনিক মোশন মেনে চলে। গতদিন তোমাদের গ্রুপে মনে হয় একটা অ্যানিমেশন দেখেছিলাম যে স্প্রিং এর যেটা যে সিম্পল হারমোনিক মোশন দেখছি না, যারা দেখো না গ্রুপে দেখে নিও, যে সিম্পল হারমোনিক মোশনের একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। তার সাথে আজকে সরল দোলকের ক্ষেত্রে দেখি যে এটা যে সরল দোলক যে সিম্পল হারমোনিক মোশন মেনে চলে। তো লেখা হচ্ছে, টপিকের নাম লেখা হচ্ছে সরল দোলকের গতি, সরল দোলকের গতি, ব্র্যাকেটে লেখা হচ্ছে HHM। আমরা এখন আমাদের টার্গেট হচ্ছে এটা প্রমাণ করব যে সরল দোলকের গতি হচ্ছে HHM। অর্থাৎ এটা প্রমাণের একটাই তো কন্ডিশন, সেটা কি বলতো ভাইয়া? A সমানুপাতিক -x কিংবা A হচ্ছে -ω²x। আমরা যদি এই দুইটা জিনিস প্রমাণ করতে পারি সরল দোলকের জন্য, তাহলে আমরা বলবো সরল দোলকের গতি HHM। আর যদি HHM হয়, এই অধ্যায়ে আমরা আগে যা যা ফর্মুলা শিখছি সবের জন্য কি ভাইয়া প্রযোজ্য। তা আমরা এখন এটা প্রুফ দেখি। আমরা একটা সরল দোলক নিলাম, আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের একটা সরল দোলক। যে কোনো শেপ হতে পারে, বাট আমরা দোলক নিয়ে কাজ করব, ওই জন্য দেখছি ভরকেন্দ্র পর্যন্ত। আসো তাহলে আমরা মনে করলাম এই হচ্ছে একটা সরল দোলক। আমরা ববটাকে ছোট করে দেখালাম। এটা হচ্ছে সরল দোলকের যে ববটা, আমরা এটাকে ছোট করে দেখালাম যে আমরা একটা বস্তুকে এখানে ঝুলালাম। আমরা মনে করলাম এ হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে আমরা ঝুলাইলাম এই বস্তুটাকে, এটা হচ্ছে এ পয়েন্ট। এখন এই সরল দোলকটাকে যদি যে কোনো একদিকে সামান্য একটু টেনে এটাকে যদি ছেড়ে দাও, এটা এদিক সেদিক দুলবে। এখন আমরা প্রমাণ করব এই যে ঘুরতেছে এদিক সেদিক, এই দোলনটা হচ্ছে কি ভাই HHM, সেটা প্রমাণ করব। তা আমরা মনে করলাম গতিপথের কোনো একটা মুহূর্তে সে হচ্ছে তার স্বাভাবিক অবস্থান থেকে এরকম কোন একটা পজিশনে আছে। সেটা স্বাভাবিক অবস্থান থেকে আমরা মনে করলাম থিটা কোণে আছে গতিপথের কোন একটা মুহূর্তে। এই পয়েন্টটাকে আমরা নাম দিলাম হচ্ছে P। তাহলে সবাই খেয়াল করি, আমরা মনে করলাম একটা সরল দোলককে আমরা সাম্য অবস্থান থেকে একটু টেনে ছেড়ে দিছি। বাংলাগুলো লেখা লাগবে না, কারণ ভাই বাংলাগুলো লিখে শিখ দিব আজকে। তো তোমরা এখানে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আচ্ছা যাক, এদিকে দেখো ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আমরা দেখাই। তাহলে ভাইয়ের কথাটা শুনি, আমরা এটাকে ছেড়ে দিচ্ছি, এটা ঘুরতেছে দোলার কোনো একটা মুহূর্তে, এটা হচ্ছে B। তাহলে আসো ভাইয়া এই পয়েন্টটা আমরা মনে করলাম তার একটা সরণ ঘটছে। সবাই একটু খেয়াল করুন, তার একটা সরণ ঘটছে। সেই সরণটাকে আমরা দেখাইলাম সেই সাম্য অবস্থান থেকে x পরিমাণ সরে গেছে। সবাই খেয়াল করো ভাইয়া, সে ছিল a তে, এখন আসছে b তে। তাহলে x অক্ষ বরাবর তার একটা সরণ ঘটছে না সাম্য অবস্থান থেকে, তাহলে সেই সরণটাকে দেখাইলাম হচ্ছে x। আর নিচেরটা মুছে দিই, নিচেরটা আমরা পরে আনবো নি। আচ্ছা ওটা রাখলেও কোনো সমস্যা নেই, যে সে থাকার কথা এখানে, কিন্তু সে সাম্য অবস্থান থেকে একটু উপরে আসছে, এই বিস্তারে সে বুঝতেছে। এখন বি বিন্দুতে তার উপর কি কি ঘটনাগুলো ঘটবে আমরা সেটা একটু দেখাই। প্রথম যে ঘটনাটা, তার ওজন খাড়া নিচের দিকে কাজ করবে mg। ববের যে ওজনটা আছে এই ওজনটা খাড়া নিচের দিকে কাজ করবে হচ্ছে mg। এখন সবাই এই চিত্রটা এখানে একটু দেখি একটু বড় করে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের থিটা, এই পয়েন্টে খাড়া নিচের দিকে একটা ওজন কাজ করবে, ববের ওজন সেটা হচ্ছে mg। এখন ভাইয়া আমরা যদি এই mgটাকে এইদিকে বাড়াই, এই যে সুতাটাকে এইদিকে যদি বাড়াও, কেউ বলো ভাইয়া এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটাও কত থিটা।
তাহলে mg এর এই দিক বরাবর আমরা একটা উপাংশ পাবো, সেটা হচ্ছে mg cos θ। আর আরেকটা উপাংশ এটার সাথে লম্বভাবে কোন দিকে আসবে, এই দিক বরাবর, সেটা হচ্ছে mg sin θ। এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসতেছি ভাইয়া, এখানে চিত্রটা ছোট হয়ে গেছে। তাহলে এই সুতা বরাবর এই দিকে থিটা যদি হয়, এই দিকে থাকবে হচ্ছে mg cos θ, আর তার সাথে 90 ডিগ্রিতে লম্বভাবে এই দিকে কাজ করবে হচ্ছে mg sin θ। এবার তোমরা ভাইয়াকে একটু বলো তো ভাই, আরে কি সমস্যা, এই mgটা দুটো অংশে ভাগ হয়ে গেল না ভাই? তাহলে mgটা কি এখন আর কাজ করবে না, কারণ কি সেই দুটো উপাংশ ভাগ হয়ে গেছে। তাহলে mgটাকে আমরা মুছে দিলাম। তাহলে mgটাকে আমরা মুছে দিলাম। তুমি যে কোনো একটা বস্তু এই যে দিকে এটাকে ছাড়তেছে, দিয়ে সে যাচ্ছে কোন দিকে, ভিতরের দিকে। তাহলে এই বলটার প্রভাবটা কই যাচ্ছে? তুমি দেখো তো, এটাকে ছাড়লে এটা কি এদিকে চলে আসতেছে না? তাহলে এটাকে ব্যালেন্স করতেছে কে? সুতার একটা টান থাকে, সেই টান বলটা যেটা আমরা এখানে দেখালাম। তাহলে এটাকে আমরা এখানে দেখালাম, এই বলটা হচ্ছে সুতার টান বল দ্বারা ব্যালেন্স হয়ে যাবে। এই বলটা হচ্ছে সুতার টান বল দ্বারা ব্যালেন্স হয়ে যাবে। তাহলে সবাই এখান থেকে একটু লিখি, বি বিন্দুতে সুতার টান T হচ্ছে mg cos θ। অর্থাৎ এই দুইটা বল পরস্পর সমান হয়ে এই দুইটা একে অপরকে ভ্যানিশ করে দিয়েছে। তাহলে আমরা যদি চিত্রে তোমাদের সুবিধার জন্য ভাই এটা মুছে দিই, এই যে এখন mg cos θ টা মুছে দিলাম, এটা মনে করো সুতার টান দ্বারা ব্যালেন্স হয়ে গেছে। এবার সবাই একটু এই ফিগারটার দিকে একটু খেয়াল করতে ভাইয়া, ববের উপর একমাত্র বল টিকে আসছে কত, mg sin θ, যার কারণে যে কোনো বস্তুকে এখান থেকে ছাড়লে সে কি করে ভাই, ওইদিকে চলে যায়। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে সরল দোলকের উপর একমাত্র কার্যকারী বল সেটা হচ্ছে F সমান সমান হচ্ছে mg sin θ। তাহলে আমরা এখান থেকে সরল দোলকের দুইটা সূত্র আমরা প্রথম ফর্মুলা পেলাম, এই দুটো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে সুতার টান বের করতে বলে T = mg cos θ, আর আরেকটা বলছে হচ্ছে সরল দোলকের উপর কতটুকু বল কার্যকারী থাকবে, সেটা হচ্ছে mg sin θ। সবসময় mg cos θ আছে, কোনটা হচ্ছে সবসময় mg cos θ, mg cos θ সব সময়। এখন আসো ভাইয়া, আমরা যদি এখান থেকে একটু আসি, এটা এখানে মুছলাম, থাকুক আপাতত। এখন এখানে যদি আসি, কিন্তু F ইকুয়াল হচ্ছে -mg sin θ। কেউ বলতো কেন মাইনাসটা কেন নিয়ে আসলাম, ভুল করে বলতে পারে? বলতে আমরা x টাকে লিখছি কোন দিকে, ডান দিকে, আর mg sin θ টা কাজ করতেছে কোন দিকে, বাম দিকে। তার মানে বল এবং সরল দুইটাকে বিপরীত। তাহলে এখানে আমরা ওইখানে মাইনাসটা দিলাম, যে এই বলটা উল্টা দিকে কাজ করতেছে। এখানে একটু লিখে দাও, যেহেতু বল সরণের বিপরীতে ক্রিয়াশীল, সরণের বিপরীতে ক্রিয়াশীল। এখন বলটা যেহেতু সরণের বিপরীতে ক্রিয়াশীল, তাই আমরা লিখলাম হচ্ছে F ইকুয়াল হচ্ছে -mg sin θ। এখন এই বলটা কার উপর কাজ করতেছে ভাই, ববের উপর। তাহলে ববের একটা ভর আছে, ববের উপর একটা বল কাজ করতেছে, তাহলে ববের একটা ত্বরণ হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে বা ma ইকুয়াল হচ্ছে -mg sin θ। mm কাটা ভাইয়া, তাহলে এখানে থাকবে হচ্ছে a ইকুয়াল হচ্ছে -g sin θ। তাহলে এই হচ্ছে আমাদের বলের যে ত্বরণটা, a ইকুয়াল হচ্ছে -g sin θ। কেউ বলো তো ভাইয়া, তোমাকে এই লাইনটা থেকে কিন্তু এটা নিয়ে আসতে হবে, a ইকুয়াল -ω²x, এটা বুঝো কিনা? কারণ কি, এটা কার ত্বরণ, সরল দোলকের তো ত্বরণ হয় না, ত্বরণ হবে কার, ববের। তাহলে এটা হচ্ছে ববের ত্বরণ, আর এই সেম হইতে হলে এই ত্বরণটা হইতে হবে কত, এইটা। তা আসো আমরা এটাকে কিভাবে এটা বানাই, এবার আমরা ওইটা একটু দেখি। দেখো এখন কৌণিক বিস্তার খুবই ক্ষুদ্র হলে, এটা হচ্ছে থিটা লেস অর ইকুয়াল হচ্ছে 4 ডিগ্রি। এখন এটা একটু বুঝাই, এটা পরীক্ষায় আসে যে থিটা লেস অর ইকুয়াল 4 ডিগ্রি, ওই যে আমরা যে সরাইছি এই মানটা 4 ডিগ্রি বা তার চেয়ে কি হবে ভাই, কম হবে। এখন বড় হইলে সমস্যা কি, সেটা একটু বুঝাই।
বড় হলে সমস্যাটা হবে কি? আচ্ছা এর পাশে লিখি, এগুলো হয়েছে না ভাই? এখানে একটু দেখেন, মনে করো ভাই এটা হচ্ছে একটা বৃত্ত। এখন এইটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থা। এই কোণটা যখন খুবই ক্ষুদ্র হবে, মনে করো এই যে খুবই ক্ষুদ্র একটা কোণ কাটলাম, বলতে এই অংশটা দেখো তো কেমন মনে হচ্ছে? সরল রেখা। কিন্তু অ্যাঙ্গেলটা যখন বাড়বে দেখো এটা কার্ভ হয়ে গেছে। বলতে এই সেম হইতে হইলে একটা ইম্পর্টেন্ট শর্ত ছিল, এই গতিটা কেমন গতি হবে? সরল রেখিক গতি হবে। তাহলে এটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসে, ভাইয়া সুন্দর করে শিখে লিখে দিচ্ছে, আজকে দিব যে 4 ডিগ্রি থেকে কেন বেশি হলে সমস্যা। 4 ডিগ্রির চেয়ে যদি বেশি হয় এটা সরল রেখিক না হয়ে এটা কি হয়ে যাবে ভাই? বৃত্তাকার গতি। কিন্তু ভাই মজার ব্যাপার হচ্ছে আমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো তারা 60 ডিগ্রি ধরেও সরল দোলক দিয়ে বুঝতে পারছি। আমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে বা আমাদের বোর্ড এক্সামে যে ম্যাথগুলো আছে ওখানে অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি, তাও আমাদের সরল দোলক দিয়েই করছে। আমাদের কলেজেও যখন করাবে 60 ডিগ্রি দিয়ে সরল দোলক দিয়ে করাবে, আমাদেরকে ওইটা দিয়ে করতে হবে। বাট থিওরিটিক্যালি এই ভ্যালুটা কত ভাই? 4 ডিগ্রি বা তার চেয়ে কম। এখন সরল দোলক বৃত্তাকার গতি হলে কি ঝামেলাটা হবে খেয়াল করো ভাই, একটু দেখেন। কিন্তু আমাদের বইয়ে ম্যাথগুলো যেভাবে করছে আমাদেরকে ওইভাবেই করতে হবে এবং কলেজেও ওইভাবেই করাবে। মনে করো ভাইয়া এটা হচ্ছে খুবই বড় একটা অ্যাঙ্গেলে এটা বৃত্তাকার পথে ঘুরতেছে। দেখো এখানে ঘটনাটা কি ঘটবে? তাহলে এই দিকে বলতো খাটার নিচের দিকে কত কাজ করবে? mg। এই দিক বরাবর উপাংশ আসবে হচ্ছে mg cos থিটা। সবাই একটু বলো তো ভাইয়া, বৃত্তাকার গতি যদি হয় এর সাথে আরেকটা নতুন mg স্কয়ার বাই r চলে আসবে। যারা ভাই এটা নিউটনিয়ান বলবিদ্যা পড়ছিলা মনে আছে কিনা? আমরা এই কন্ডিশনে করেছিলাম। তাহলে ওই ক্ষেত্রে কিন্তু টানটা হয়, এই ক্ষেত্রে টানটা হয় t ইকুয়াল হচ্ছে mv স্কয়ার বাই r প্লাস হচ্ছে mg cos থিটা। আমাদের ইন্ডিয়ান যে ম্যাথগুলো আছে বা আইআইটি যে ম্যাথগুলো আছে তারা এটা ধরেই অঙ্কগুলো করছে। কিন্তু ভাই আমাদের বইগুলো সব সরল দোলক বলছে, অ্যাঙ্গেল 60 নিয়ে গেছে, 70 নিয়ে গেছে, থিটা দিয়ে অঙ্ক করছে। কারণ আমরা তার কন্টিনিউ করতে পারবো না, করলে কেটে দিব। বুঝছি ভাই? সো এই ব্যাপারটা সবাইকে আর থাকবা। আর যদি মনে সাহস থাকে কলেজের স্যারদেরকে একটু জিজ্ঞেস করবা, সাহস করে স্যার বইটা বলা হচ্ছে এটা 4 ডিগ্রি কিন্তু অঙ্কগুলো 60 ডিগ্রি তো সেম কনসেপ্ট কেন করছে? হ্যাঁ আচ্ছা বইলো স্যাররা ওইটাই বলে যে এটা বইয়ে তো আছে, আমরা ওইটাই করব। কিন্তু ভাই সব জায়গায় এটা করা, তুমি যদি পণ্ডিতি করে এটা দিয়ে করো অঙ্ক কেটে দিবে না, কারণ তোমার খাতা কি তোমার কলেজের স্যার দেখবে? তো যাই হোক আমাদের বইয়ে যা আছে আমরা আগে না শিখাইছে 4 ডিগ্রি, তোমার বোর্ড এক্সামে আসে 60 ডিগ্রি, অ্যাডমিশনে আসে 60 ডিগ্রি 30 ডিগ্রি, ওইটার কথা বলছি। শিখাবে তো 4 ডিগ্রি, কারণ থিওরিতে তো বইতে বলা আছে কয় ডিগ্রি ভাই? 4 ডিগ্রি। কিন্তু ভাইয়া বলতেছি ম্যাথের কথা, আমরা যে ম্যাথগুলো দেখবো ওইখানে কয় ডিগ্রি থাকে ভাই? 60 ডিগ্রি থাকে, 30 ডিগ্রি থাকে। কিন্তু অ্যাকচুয়ালি 60 ডিগ্রি বা 30 ডিগ্রি হলে অ্যান্সার হওয়ার কথা এটা, কিন্তু আমাদের বইগুলো সলভ করছে এটা দিয়ে md স্কয়ার বা তাকে আর কি ধরে নেয় আনে নেয়। তো এটা মাথায় রাখো, আসো আমরা সামনে আগে। এখন থিটা যদি খুব ক্ষুদ্র হয়, দেখো এখানে ঘটনাটা কি ঘটবে, তোমরা নিচে ছোট্ট করে আরেকটা চিত্র যদি আমরা দেখাই বা তোমাদের খাতায় তো আঁকাই আছে না, আঁকলেও সমস্যা নেই ভাই, মুছে ফেলছি। এই যে ভাইয়া এইখান থেকে আমরা মনে করি একটু সরাই আনলাম, ঠিক ছিল x, এটা ছিল হচ্ছে থিটা, এটা আমরা ও ধরছি, এটা a ধরছি, এটা b ধরছি। তাহলে থিটা খুব ক্ষুদ্র হলে sin থিটা সমান সমান ভাই কোণের বিপরীত বাহু কি? লম্ব। তাহলে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, ঠিক আছে? কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে আমরা কোণের বিপরীত বাহুটা লিখলাম হচ্ছে ab ডিভাইডেড বাই, বলতো লম্ব বাই কি? অতিভুজ, অতিভুজ কত? ob। মান বসো এখান থেকে sin থিটা সমান সমান ab, ab মানে হচ্ছে তার সরণটা x, আর ob মানে কি ভাইয়া? ক্যাপিটাল M, কার্যকারী দৈর্ঘ্য। আমরা বলটাকে এখন ছোট করে দেখাইছি না, তাহলে পুরো দৈর্ঘ্যটা তাহলে হচ্ছে m। তাহলে এই মানটা এনে আমরা এক নাম্বার ইকুয়েশনে বসাবো, এই যে x/l এই ইকুয়েশনে এনে বসাবো। তাহলে আমরা এই sin থিটার মানটা এক নাম্বার ইকুয়েশনে এনে বসাবো। তাহলে এক নং এ sin থিটার মান বসাবো। না x টা তো যে কোনো সরল, x টা যে কোনো সরল। তাহলে এক নং এ মান বসিয়ে, তো ভাই আমরা এক নম্বরে যদি মানটা বসাও তাহলে এখানে আসবে হচ্ছে a হচ্ছে -g ডট হচ্ছে x/l। সবাই এবার খেয়াল করো, আমাদের অ্যানসার চলে আসছে অলমোস্ট। তাহলে a হচ্ছে -g/l ডট হচ্ছে x। কেউ বলো তো ভাই এটা কি একটা ধ্রুবক? তাই না ভাই? এটা একটা ধ্রুবক, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন রাখি। তাহলে হচ্ছে সুতরাং a হচ্ছে -x। সবাই একটু খেয়াল করো,
আমাদের জি বাই এইচ এটা একটা ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এটা যদি ধ্রুবক হয় তাহলে এটা সরাসরি সমানুপাতিক সম্পর্ক চলে আসবে a সমানুপাতিক মাইনাস x। তাহলে বলো তো ভাই a সমানুপাতিক মাইনাস x যেহেতু আসছে তার মানে এটা অবশ্যই কি হয় সরলচন্দ্রিত স্পন্দন বা এসএসএম মেনে চলে। আমাদের বইয়ে এখানে খুবই সুন্দর একটা কাল্পনিক লাইন লিখছে, আমরা সেটা একটু লিখি। সেটা লিখছে এরকম যে অর্থাৎ স্বল্প বিস্তারে সরল দোলকের গতি সরল দোলন গতি, এটা হচ্ছে বইয়ে ফাইনালি লাইনটা লিখছে। অর্থাৎ স্বল্প বিস্তারে সরল দোলকের গতি সরল দোলন গতি, এই কথা মানে আমরা এখান থেকে প্রুভ করলাম এটা এইচএসএম মেনে চলে। তাহলে বলতো ভাইয়া এটা যদি এইচএসএম মেনে চলে, এইচএসএম এর সকল সত্য সে মানবে। তাহলে আমরা এখন দেখো যে আমরা জানি SHM এর ত্বরণ A ইকুয়াল হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার x, এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিলাম। এর ব্যাপার বলো তো ভাইয়া 2 নাম্বার ইকুয়েশন যা বোঝায় 3 নাম্বার কি সেম বোঝাবে কিনা বুঝে বলো। 2 নাম্বার ইকুয়েশন যা বোঝায় 3 নাম্বার কি সেম বোঝাবে কিনা? অবশ্যই বোঝাবে। কারণ কি এটাও তো ত্বরণের সমীকরণ এবং তুমি এখান থেকে প্রমাণ করলে এটা এইচএসএম এ চলে, আর এটাও ত্বরণের সমীকরণ, এটাও এইচএসএম এর ত্বরণের সমীকরণ, তার মানে এই দুটো অবশ্যই সমান। তাহলে এই দুটো যদি সমান হয় ওমেগা স্কয়ার মানে কত? g বাই a। তাহলে দেখো হচ্ছে 2 ও 3 হতে হ্যাঁ বলো বুঝছি। আচ্ছা দেখো 2 ও 3 হতে ওমেগা স্কয়ার সমান সমান হচ্ছে g বাই l। তাহলে এইখান থেকে আমরা ওমেগার ভ্যালুটা নিয়ে আসো, তাহলে সুতরাং ওমেগা ইকুয়াল হচ্ছে √g বাই l। সবাই একটু খেয়াল করি ভাইয়া ওমেগার ফর্মুলাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে ওমেগার ফর্মুলাটা কি ছিল ভাই? k বাই l। ওমেগা ছিল k বাই l আর এখানে হয়ে গেছে g বাই l। এবার আমরা এই ওমেগাকে ভাঙাবো। আমরা যদি এই ওমেগাটাকে ভাঙাই, ওমেগাটাকে যদি আমরা ভাঙাই, ওমেগা মানে আমরা জানি 2 পাই বাই ক্যাপিটাল P সমান সমান হচ্ছে √g ডিভাইডেড বাই ক্যাপিটাল L। ফাইনালি T ইজ ইকুয়াল হচ্ছে 2 পাই √L বাই g, যেটা আমরা ক্লাস 9 থেকে সূত্রটা দেখলাম সেটার আজকে প্রমাণটা দেখলাম। সরল দোলকের দোলনকালের যে ফর্মুলাটা ক্লাস 9 থেকে আমরা দেখলাম সেটার এখানে আমরা ম্যাথমেটিক্যাল প্রমাণটা দেখলাম। T ইকুয়াল হচ্ছে 2 পাই √L বাই g, এটা হচ্ছে সরল দোলকের দোলনকাল। আচ্ছা, তো আমরা এই ইকুয়েশনটাকে বক্স করে রাখবো, এটা তো আমরা মুখস্থ জানি। এটাকে এবার বর্গ করব। এই ইকুয়েশনটাকে আমরা একটু বর্গ করি। তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করো তাহলে আসবে হচ্ছে p স্কয়ার সমান সমান হচ্ছে 4 পাই স্কয়ার l ডিভাইডেড বাই হচ্ছে g। তাহলে p স্কয়ার সমান সমান আসে হচ্ছে 4 পাই স্কয়ার l ডিভাইডেড বাই হচ্ছে g। তো এখান থেকে আমাদের কিছু লেখচিত্র আসে, আমরা যদি লেখচিত্রগুলো আঁকি তার কাছে সাপেক্ষে আসছে। আচ্ছা লেখচিত্রগুলো তোমরা পারবে এবার খেয়াল করো। আমরা যদি লেখচিত্রগুলো আঁকি, এটাকে একটু সাজায় দিছে t স্কয়ার ডিভাইডেড বাই t স্কয়ার সমান সমান হচ্ছে 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই g ডট হচ্ছে l। তাহলে এবার খেয়াল করবে আমরা কয়েকটা লেখচিত্র এখান থেকে আঁকবো বারবার। এইদিকে নিলাম t, এইদিকে l, তারপর হচ্ছে এইদিকে t স্কয়ার, এইদিকে l, তারপরে আমরা মনে করলাম এইদিকে নিলাম হচ্ছে l, আচ্ছা এইদিকে নিলাম l আর এইদিকে নিলাম হচ্ছে t। এক একটা ধরছি ধরে আমাদের পরীক্ষায় কোনটা আসবে যায় না, বিভিন্ন কন্ডিশন আমরা আঁকবো। তারপর আরেকটা দেখতে পাচ্ছি এরকম আছে, এখানে নেওয়া আছে হচ্ছে p স্কয়ার আর এখানে নেওয়া আছে হচ্ছে 1/g। আর আরেকটা আছে এরকম
এখানে আছে হচ্ছে টি, এখানে আছে হচ্ছে রুট জি। এই হচ্ছে পাঁচটা লেখচিত্র আছে। আমরা এই পাঁচটা লেখচিত্র দিকে যদি একটু খেয়াল করি ভাইয়া, কোন লেখচিত্রটা কেমন হবে আমরা একটু যদি খেয়াল করি। সবাই প্রথমে বলো তো এটা কেমন হবে, তাড়াহুড়ার দরকার নেই। বলতো আমরা এগুলো শিখেছি ভাইয়া, টি স্কয়ার আছে, এখানে এল আছে, তাহলে দুইটা রাশি নেওয়া হয়েছে, যার উপর স্কয়ার থাকবে না তার দিকে হবে, তাহলে কার উপর স্কয়ার নেই? এল। তার মানে এটা হচ্ছে এরকম একটা লেখচিত্র, পরাবৃত্ত শেপ। এই দুইটা এখন খেয়াল করে, এখন কিন্তু টি স্কয়ার পুরোটাকেই নিয়ে নিছো, তাহলে টি স্কয়ার আর এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে এটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। এখানে নিছো এল এবং টি। দেখো এল এবং টি যখন নিবা, যখন স্কয়ারটা নিবা না তখন খেয়াল করবা কার উপর স্কয়ার নেই, এল এর উপর। তার মানে এই কার্ভটা হবে এরকম, যার উপর স্কয়ার থাকবে না কার্ভটা হবে তার দিকে। মনে আছে না, আমি ভুলে গেছি নাকি? y = 4x পরাবৃত্তের আদর্শ সমীকরণ ছিল। তাহলে এই দিকে থাকে y, এই দিকে থাকে x। এই যে পরাবৃত্তের আদর্শ চিত্রটা হচ্ছে এরকম। তাহলে দেখো এই যে x এর উপর স্কয়ার নাই, কার্ভটা যদি খেয়াল করে যে x এর দিকে কার্ভটা থাকে। আবার যদি আরেকটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন x² = হচ্ছে 4ay, এটা যদি আমরা লেখচিত্রটা আঁকি, তাহলে এইদিকে y, এদিকে x, তাহলে এই যে কার্ভটা হয় এরকম। আর ফিজিক্সে আমরা এই যে নেগেটিভ অংশটা বাদ যায়, তাহলে দেখো যে এই অংশটা টিকে থাকে, নেগেটিভ অংশটা বাদ দিলাম, এই অংশটা টিকে থাকে। বুঝছি ভাই? যারা আগে পাও নাই এটা এঁকে রাখতে পারবে। এবার এটা কি হবে ভাই? টি স্কয়ারের সাথে 1/g নিছো, সরাসরি সমানুপাতিক সম্পর্ক, তাহলে এটা হবে মূল বিন্দুগামী। আর এটা নিছো টি এর সাথে রুট জি, তাহলে কি টি ইকুয়াল কত? 2 √l/g। তাহলে এটার সাথে এটা সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হলে আয়তাকার অধিবৃত্ত, অর্থাৎ এই শেপটা হয়। দেখো সব অধ্যায়ে একই লেখচিত্র আসে, এক জায়গায় শিখে গেলেই হয়, সব জায়গায় আঁকা যায়। লেখচিত্রগুলো এঁকে নাও। তাহলে এই হচ্ছে লেখচিত্রগুলো, যারা আগে ক্লাসগুলো পাও নাই পাইলে দেখবা সব অধ্যায়ে সেম লেখচিত্র আসে। ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, আর এখানে নাম আছে, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, এক জায়গায় দিয়ে দিবা। আসো আমরা সামনে যাই ভাই। নাম লিখে দিও, সমস্যা নেই, নিচে নাম লিখে। এরপরে লেখা হচ্ছে সরল দোলকের সূত্র। সরল দোলকের সূত্র ব্র্যাকেটে লিখে রাখো বই। ঠিক আছে, এখানে 4টা সূত্র আছে, এগুলা লিখে আমরা টাইম নষ্ট করব না, বাইরে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। সরল দোলকের 4টা সূত্র আছে। তো 4টা সূত্র অলরেডি তুমি এখানে যে ইকুয়েশনটা আছে, তোমরা এই ইকুয়েশন থেকে সব চলে আসে। টি ইকুয়াল আমরা জানি হচ্ছে 2π√, কত ভাইয়া? l/g। এখান থেকে 4টা সূত্র বানানো হয়েছে। আসলে আমরা একটা করে সূত্রগুলোর নাম বলি। প্রথম যে সূত্রটা আছে সেটাকে বলা হচ্ছে সমকাল সূত্র। ভাই এটা সহজে বুঝাই, সমকাল সূত্র। সেটা কি বলা হচ্ছে? মনে করো ভাইয়ার কাছে দুইটা সরল দোলক আছে, দুইটা সরল দোলকেরই দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। আমার দুই হাতে দুইটা আছে, দুইটাতে যে বব নিছি, ববের ভর কি বলতে এখানে কি আসছে না, তা আমরা ধরে নিলাম দুইটার বব আছে। আবার আমি এখানে দাঁড়ায় দুইটাকে হাতে নিয়ে রাখছি, তার মানে দুইটার যে অভিকর্ষজ ত্বরণ কি সেম? কারণ আমার প্রশ্ন হচ্ছে এই দুইটাকে যদি আমি দোলাই, এর দোলনটা সেম হবে না ভিন্ন হবে? সেম হবে, এটাকে বলা হচ্ছে সমকাল সূত্র। অর্থাৎ কোন একটা স্থানে এর জি এই দুইটা যদি ধ্রুবক হয়, আমরা বইয়ের ভাষায় আমরা নিজেদের মতো করে লিখে দিচ্ছি, ধ্রুবক হলে টি সর্বদা সমান হবে। এই সূত্রটাকে আমরা বলি হচ্ছে সমকাল সূত্র। অর্থাৎ কোন একটা স্থানে কোন সরল দোলকের দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে, তাহলে ওই সরল দোলকের যে দোলনটা সেটা সবসময় কি থাকবে? সেম থাকবে। 2 নাম্বার সূত্রটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্র 2 নাম্বার সূত্রটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। সেটা বলা হচ্ছে কোন একটা স্থানে জি ধ্রুবক থাকে। তোমার বলা হচ্ছে কোন একটা স্থানে যদি জি ধ্রুবক হয়, তাহলে টিটা হচ্ছে এল এর বর্গমূলের সমানুপাতিক হবে। দেখো এই সূত্র থেকে চলে আসছে। আমাদের কোন একটা স্থানে জি যদি ধ্রুবক হয়, তাহলে সরল দোলকের যে দোলনটা এটা নির্ভর করবে তার কার্যকারী দৈর্ঘ্যের উপর। অর্থাৎ ভাইয়া কার্যকারী দৈর্ঘ্য যদি বাড়ে, দোলনকাল কি হবে? বাড়বে।
দোলনকাল বাড়বে এই কথার মানে স্লো হবে। দোলনকাল বাড়বে মানে কি স্লো হবে। আবার কার্যকারী দৈর্ঘ্য যদি কমে দোলনকাল কমবে, দোলনকাল কমবে মানে কি হবে ভাইয়া ফাস্ট হবে। এখান থেকে আমরা একটা এক্সাম্পল দিয়ে রাখি এভাবে। গ্রীষ্মকালে, এটা ব্যাখ্যামূলক প্রশ্ন বোর্ড এক্সামে আসছে, গ্রীষ্মকালে আর হচ্ছে শীতকালে। এবার আসো গ্রীষ্মকালে আর শীতকালে দুইটা ঘটনা ঘটে। যারা বাংলা সিনেমা দেখো বলতো ভাই, নায়িকার বাবা যখন খুবই টেনশনে থাকে তখন সে দেখবে এভাবে করে পায়চারি করে, দেখছো? আর পিছনে টান টান করে একটা ঘড়ির দোলে, এভাবে দেখছো? ওইগুলাকে বলে দোলক ঘড়ি। ওই ঘড়িগুলাকে কি ঘড়ি বলে? দোলক ঘড়ি। আমি যদি করি, আমরা ওইগুলা করি না, আমরা নরমাল ঘড়ি করি। এখন দোলক ঘড়ি যেটা ভাইয়া, আগে ঘড়ি বানানোই হইতো এরকম দিয়ে, মনে করে একটা লোহার বস্তুতে কোন একটা বস্তু ঝুলায় দিয়ে সেটা দিয়ে ঘড়ি বানানো হতো। এখন তুমি বলো তো ভাইয়া, এটা যেহেতু একটা ধাতুর তৈরি, এটা যেহেতু একটা ধাতুর তৈরি, শীতকালে ধাতু কিছুটা কি হয়? সংকুচিত হয়। তাহলে শীতকালে যদি ধাতু কিছুটা সংকুচিত হয় তাহলে কার্যকারী দৈর্ঘ্য কিছুটা কমে যাবে। কার্যকারী দৈর্ঘ্য যদি কমে দোলনকাল কি হবে? কমবে। তার মানে দোলকগুলি ফাস্ট চলে। এটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসছে যে শীতকালে দোলকগুলি কিছুটা কি চলে? ফাস্ট চলে। মানে শীতকালে দোলকগুলি, কেউ ওইদিকে কি লেখা দেখা দেখে? আচ্ছা, শীতকালে দোলকগুলি কার্যকারী দৈর্ঘ্য বৃদ্ধি পায়, হ্রাস পায়, তাই এটি দ্রুত চলে। তাহলে এটা বোর্ড এক্সামে আসছিল যে শীতকালে দোলকগুলির কার্যকারী দৈর্ঘ্য হচ্ছে হ্রাস পায়, তাই এটি দ্রুত চলে। এবার গরমকালে কি হবে? গ্রীষ্মকালে বা গরমকালে বলতো তাপমাত্রা বেড়ে যাবে, আর তাপমাত্রা বাড়লে দোলকগুলি যেহেতু ধাতব পদার্থের তৈরি, এটা কিছুটা প্রসারিত হবে। তাহলে এটা প্রসারিত হওয়া মানে কার্যকারী দৈর্ঘ্য বাড়বে, কার্যকারী দৈর্ঘ্য বাড়া মানে দোলনকাল বাড়বে, আর দোলনকাল বাড়া মানে কি হবে? স্লো হবে। তাহলে দেখো গ্রীষ্মকালে সেম কথাটা লেখা রাখো, দোলকগুলির কার্যকারী দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাই এটি ধীরে চলে। তাহলে দোলকের কার্যকারী দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাই এটি হচ্ছে ধীরে চলে। সবাই এবার একটু বলো তো ভাইয়া, এই সূত্রটা মেনে চলে, কেউ বলতে পারবে এটা রিজনটা কি? বলতো শীতকাল আর গরমকাল যাই হোক না কেন, জি এর মানে কি কোনো পরিবর্তন হবে না। তার মানে একটা নির্দিষ্ট স্থানে দোলনকালটা হচ্ছে যে চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার কার্যকারী দৈর্ঘ্যের কারণে। ক্লিয়ার সবাই? আসো আমরা এবার 3 নাম্বার সূত্রতে যাই। আমরা এবার 3 নাম্বার সূত্রটাতে যাব। 3 নাম্বার সূত্রটাতে আমাদের বইয়ে বলা হচ্ছে এটা ত্বরণের সূত্র। দেখো 3 নাম্বার ত্বরণের সূত্র। আর বাংলা স্টেটমেন্টগুলো বাসায় একটু বই থেকে পড়ে নিও। 3 নাম্বার লেখা হচ্ছে ত্বরণের সূত্র। এল ধ্রুবক হলে, এবার বলো ভাই তোমরা পারবে এটা? এল ধ্রুবক হলে দোলনকালটা তাহলে কার উপর নির্ভর করবে? জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের টি সমানুপাতিক হচ্ছে √g। এবার তোমরা একটু বুঝে বলবা, আশা করি পারবা। এখান থেকে আমরা কয়েকটা ব্যাখ্যামূলক প্রশ্ন যদি দেখি যেগুলো বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, তো ভাই সবগুলা ব্যাখ্যা খাতায় সুন্দর করে লিখে দিতে আজকে ক্লাসে দিয়ে দিব। সব একবার এখান থেকে কয়েকটা एग्जांपल দেখি। 1 নাম্বার হচ্ছে পৃথিবীর কেন্দ্রে। পৃথিবীর কেন্দ্রে বলতে একটা দোলককে যদি তুমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাও, তত জি এর মানটা কত হয়ে যাবে? 0। জি এর মান 0 হবে, তার মানে দোলনকাল কি হবে? অসীম হবে। তাহলে পৃথিবীর কেন্দ্রে টি ইকুয়াল হচ্ছে ইনফিনিটি। তার মানে পৃথিবীর কেন্দ্রে যদি আমরা নিয়ে যাই, বলতে ভাই দোলককে যখন তুমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাবা, এর যে মেকানিক্যাল লেন্থ এটার কি কোনো পরিবর্তন হবে না। একটা এই যে কলমটা একটু, এটা পৃথিবীর কেন্দ্রে নিলে ওই কলমের সাইজ কতটুকু হবে? এতটুকুই থাকবে। তাহলে পরিবর্তন যার কারণে আসতেছে সেটা কার কারণে ভাই? জি এর কারণে। বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, এটা দুলবে না। দোলনকাল অসীম মানে তুমি একটা দোলককে যদি এভাবে ছেড়ে দাও, এটা এভাবেই থাকবে, এটা দুলবে না। মানে এতটাই স্লো হয়ে গেছে সে যেমনি সার বন্ধ হয়ে থাকবে। বলতে এই ঘটনা কোথায় ঘটে? আরেকটা উপগ্রহে। আরেকটা কোথায় হতে পারে? উপগ্রহে। তাহলে পৃথিবীর কেন্দ্রে এখানে বা দিয়ে উপগ্রহ লিখে রাখতে পারো বা উপগ্রহে।
এগুলো এমসিকিউতে আসে ভাইয়া, একটু বুঝে দাও তাহলে দেখো মনে রাখা সহজ। পৃথিবীর কেন্দ্রে বা উপগ্রহে দোলনকাল হচ্ছে অসীম, অর্থাৎ সেখানে যদি একটা সরল দোলককে তুমি দুলানোর চেষ্টা করো এটা দুলবে না, যেভাবে রাখো ওইভাবেই থাকবে। এবার আসি ভাই আমরা পাহাড়ের উচ্চতা, পাহাড়ের উপর বলতো ভাই আমরা যদি একটা দোলককে পাহাড়ের উপরে নিয়ে যাই, একটা সরল দোলককে পাহাড়ের উপর নিয়ে যাই, নাম না থাকলে লেখা দাও, একটা সরল দোলককে যদি পাহাড়ের উপর নিয়ে যাও কি করতে হবে? জি কমবে না? উপরে যত উপরে উঠবা জি এর মান কমবে, আর জি এর মান কমা মানে কি হবে? দোলনকাল বাড়বে, দোলনকাল বাড়া মানে কি হবে? স্লো হয়ে যাবে। তাহলে এখানে লেখা হচ্ছে টি বৃদ্ধি পাবে, টি বৃদ্ধি পাবে, আর টি যদি বাড়ে এই কথাটা আমরা কি বুঝবো ভাই? ধীরে চলবে, ধীরে চলবে। টি যদি বাড়ে এই কথার মানে হচ্ছে ধীরে চলবে। এবার বলো তো ভাই একটা দোলককে আমরা যদি এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাই, ওইটা আর লিখলাম না, জাস্ট এমনি বলো। একটা সরল দোলককে মনে করো বাংলাদেশ থেকে আমেরিকা নিয়ে গেলাম বা মেরু অঞ্চল থেকে বিশুব অঞ্চল, এটা কি তাহলে সুন্দর হয়? আমরা একটা দোলককে মনে করো মেরু হতে বিষুবী অঞ্চলে নিয়ে গেলাম, অঞ্চলে নেয়া হবে, দেখে বুঝে বলো একটা সরল দোলককে আমরা মেরু হতে বিষুবী অঞ্চলে নিয়ে গেছি, কতটা কি করবে? জি এর মান কি হবে? কমবে। জি এর মান কমবে মানে টি এর মান বাড়বে, তার মানে আবারও স্লো হয়ে যাবে। মেরু হতে বিষুবী হতে নিচে, বিষুবী অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, তাহলে জি এর মান যদি কম হয় টি এর মান সবচেয়ে বেশি হবে, তাহলে সবচেয়ে ধীরে চলবে কোন অঞ্চলে ভাইয়া? বিষুবী অঞ্চলে। তাহলে এখানে লেখা রাখি টি বৃদ্ধি, টি বৃদ্ধি আর হচ্ছে ধীরে চলবে। তো ভাই এইরকম ভাই এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশন এখানে প্রচুর এমসিকিউ আসে, তুমি জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করলে তুমি বলতে পারো কোন জায়গায় গেলে কি ঘটনা ঘটতেছে, ঠিক আছে ভাই? আসো সর্বশেষ যে সূত্রটা, এটার নাম বইয়ে কি দিছে, বই অনুসারে লিখি, এটার নাম দিছে হচ্ছে গড়ের সূত্র। সবাই একটু খেয়াল করো, তোমরা এখানে নিজেরাই পারবা। বলতো দোলনকালের যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এখানে কি ভর আছে কিনা? নাই, তার মানে দোলনকাল ভরের উপর নির্ভর করে না, যদিও এটা সত্য না। যেমন ভাই তুমি চিকন, তুমি দোলনায় যতটা তুলায় তুলবা, একটা মোটা বান্ধবীর বসায় যদি ধাক্কা মারো কত কে বেশি জোরে তুলবে? পাতলা যে তারে জোরে ধাক্কা দিলে সে বেশি যাবে না? কিন্তু আমরা যে কন্ডিশনটা ধরছি সরল দোলক, এটা হচ্ছে আইডিয়াল কেস। আইডিয়াল কেসে ভরের উপর কি করবে না? নির্ভর করবে না। আরো কিছু জিনিস আছে তোমরা অলরেডি পড়ছো, কত দোলকের যে ইকুয়েশনটা দোলনকালে 2π√L/g, তার মানে এটা নির্ভর করে L এবং G এর উপরে, বিস্তারের উপর কি নির্ভর করে না? তাহলে বিস্তারের উপর যেহেতু নির্ভর করে না, তার মানে কেউ যদি এই বিস্তারে দোলে তার যদি দোলনকাল 2 সেকেন্ড হয়, যে এভাবে দুলতেছে তার দোলনকাল কয় সেকেন্ড হবে? 2 সেকেন্ড। এটা হচ্ছে আইডিয়াল কেসে, বাস্তবে। তাহলে আমরা এখানে ভরের সূত্রে লেখা রাখি, খুবই ইম্পর্টেন্ট, দোলনকাল ভর ও বিস্তারের উপর নির্ভর করে। দোলনকাল ভর ও বিস্তারের উপর নির্ভর করে। যেমন ভাইয়া যেবার পরীক্ষা দিছি ঢাকা বিশ্ববিদ্যালয়, ওইবারে খুব সুন্দর একটা প্রশ্ন দিচ্ছে এখান থেকে, যে একটি দোলকের বিস্তার দ্বিগুণ করা হলে এর দোলনকালের কিরূপ পরিবর্তন হবে? তো দেখো মাত্র আমরা থিওরিটা নতুন পড়ছি, আমাদের চোখের সামনে আছে, আমরা বুঝে গেছি এটা পরিবর্তন হবে না, কিন্তু পরীক্ষার হলে তোমার মাথা কিন্তু এগুলো ঘুরবে যে এটা বড় হয়ে গেছে, তার মানে এখন টাইম কি লাগবে? বেশি লাগবে। অপশনগুলো এভাবেই ছিল, একটা ছিল দ্বিগুণ হবে, একটা 4 গুণ হবে, একটা অপরিবর্তিত থাকবে, আর একটা কি হাবি যাবে, এরকম করে অপশনগুলো বানাবে। তার মানে আমরা একটু আগে দেখলাম যে দোলনকালের যে সূত্রটা ওখানে বলা হচ্ছে দোলনকাল ভর আর বিস্তারের উপর নির্ভর করে না, তাহলে এখানে বলছে বিস্তার দ্বিগুণ করা হয়েছে, দোলনকাল কিরূপ পরিবর্তন? অ্যানসার হবে কি ভাই? অপরিবর্তিত থাকবে। তাহলে অ্যানসারটা লেখা রাখো, অপরিবর্তিত থাকবে।
আচ্ছা, এবার লেখা হচ্ছে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক বলা হচ্ছে যে দোলকের বা যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে। দোলক বলে, এই সংজ্ঞাটা প্রায় সময় পরীক্ষায় আসে যে সেকেন্ড দোলক কাকে বলে। তাহলে যে দোলকের দোলনকাল বা যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে হচ্ছে সেকেন্ড দোলক বলে। অর্থাৎ এই সরল দোলকটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে কয় সেকেন্ড লাগবে ভাই? 1 সেকেন্ড। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে 1 সেকেন্ড, আবার ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসতে কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ড। তাহলে আমরা যদি এখান থেকে খেয়াল করো, তাহলে সুতরাং E = হচ্ছে 2, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে মান বসাবো ভাইয়া। E এর জায়গায় আমরা বসাইলাম হচ্ছে 2 পাই √L/G = হচ্ছে 2। তাহলে উভয় পক্ষে স্কয়ার করে দাও, 4 পাই স্কয়ার L/G = হচ্ছে 4। আমরা এখান থেকে একটা ক্যালকুলেশন করে আমরা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু বের করব। খেয়াল করো, তাহলে উভয় পক্ষে 4 4 কাটা, তাহলে L = থাকে G/ হচ্ছে পাই স্কয়ার। তাহলে ভাই মান বসাও, G এর আদর্শ মান 9.8, তারপরে পাই এর মান বসাও 3.1416। ক্যালকুলেটর একটু কেউ দেখো তো কত আসে। 0.99 কত আসে? কত? 0.9929, তাহলে হচ্ছে মিটার। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 99.29 মিটার ইকুইভ্যালেন্ট টু, সরি এটা সেন্টিমিটার, ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট থিওরি বা মুখস্থ রাখতে হবে তোমাকে, যে কোন একটা সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য যদি তুমি 100 সেন্টিমিটার বানাতে পারো, তাহলে ওই দোলকটারই দোলনকাল কয় সেকেন্ড হবে ভাইয়া? 2 সেকেন্ড হবে। তাহলে এটা পরীক্ষায় আসে যে সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে লিখে রাখো, অতএব সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। অর্থাৎ একটা সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার। অর্থাৎ যে কোনো একটা সুতা এবং গোলকের সাহায্যে যদি তুমি 100 সেন্টিমিটার বানায় এটাকে তুলতে দাও, এই দোলনকাল মেজার করলে পাবো হচ্ছে 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের কার্যকারী দৈর্ঘ্য হচ্ছে 2 সেকেন্ড। এখন আসলে আমাদের তোফাজ্জল স্যারের বইয়ে সুন্দর একটা एग्जांपल দেওয়া আছে, আমরা ওই एग्जांपलটা একটু দেখি। দেখো, পানিপূর্ণ একটি গোলককে বব হিসেবে ব্যবহার করা হয়। তোফাজ্জল স্যারের বইয়ে এটা হচ্ছে एग्जांपल আকারে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, বইয়ের রাইটার আবার কি, তাহলে লেখা হচ্ছে কি যেন বললাম, পানিপূর্ণ, হ্যাঁ কোশ্চেনই আসছে আকারে, পানিপূর্ণ একটি ববকে বা গোলককে বব হিসেবে ব্যবহার করা হবে। বব হিসেবে ব্যবহার করা হবে। দেখো, এখানে খুবই কনফিউজিং একটা জিনিস উনি এখানে আলোচনা করছেন। একটু আগে আমরা পড়ছি, বলতো ভাইয়া, সরল দোলকের দোলনকাল ভরের উপর নির্ভর করে কিনা? না। কিন্তু আমরা দেখব উনি যে ব্যাপারটা আলোচনা করছে ভরের উপর নির্ভর করতেছে না, বাট ইনডাইরেক্টলি আবার করে ফেলবে। উনি ওরকম একটা জিনিস এখানে সুন্দরভাবে নিয়ে আসছে। আসো আমরা জিনিসটা একটু বুঝে যাই, তাহলে যে কোনো সময় আসলে আশা করি এই জিনিসগুলো পারবা, যেহেতু বইয়ে আছে যে কোনো সময় আসতে পারে। তো মনে করো ভাইয়া, আমরা একটা বব নিলাম সরল দোলকে, যে সরল দোলকটা হচ্ছে পানিপূর্ণ একটা গোলককে, একটু বড় করে আনবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, আমরা বব আকারে ব্যবহার করব। এটাকে আমরা মনে করলাম এই চিত্র দিচ্ছে স্যার। তাহলে বলো তো ভাই, উনি এরপরে যে ঘটনাটা করছে, এই বব থেকে আস্তে আস্তে পানি সরাচ্ছে। কথাটা খেয়াল করো, এই বব থেকে আস্তে আস্তে কি করতেছে ভাই? পানি সরাচ্ছে। তাহলে আমরা মনে করলাম বি ফিগারে আমরা দেখাইলাম
পানি কিছু পরিমাণ বের হয়ে গেছে। আমরা মনে করলাম এই বক্স থেকে পানি হচ্ছে বের হয়ে পানিটা এখন এখানে আছে। তুমি বলো তো ভাইয়া ভরের চেঞ্জ চলে আসছে কিনা? আসছে। স্বাভাবিক অবস্থায় আমরা একটু আগেই বলছি দোলনকাল ভরের উপর কি করতেছে না, নির্ভর করে না। ওকে ফাইন, আমরা আসলে এটাকে প্রি কন্ডিশন রাখলাম। এরপরে আরেকটা ফিগারে উনি দেখাইছেন যে এইটা হচ্ছে সি দিলাম, এটা হচ্ছে এখন মনে করো সম্পূর্ণ খালি হয়ে গেছে। এই হচ্ছে তিনটা চিত্র আছে। এখন এইটার যে দোলনকাল সেটাকে আমরা মনে করলাম টিএ, এটার দোলনকালটাকে টিডি, এটার দোলনকালটাকে টিসি দ্বারা আমরা মনে করলাম প্রকাশ করলাম। আর আমার প্রশ্ন হচ্ছে আমরা যে 4 নম্বর সূত্রটা পড়ছি সরল দোলকের, ওই সূত্র অনুসারে টিএ টিবি টিসি পরস্পর কি হবে? সমান। কারণ কি ভর যেহেতু চেঞ্জ হচ্ছে ভরের উপর তো নির্ভর করে না বলা হয়েছে। কিন্তু ভাইয়া এই ক্ষেত্রে এর ভর কেন্দ্র কোথায় আছে? এইখানে। মানে এর কার্যকারী দৈর্ঘ্যটাকে আমরা দেখালাম হচ্ছে এতটুকু মনে করলাম এল এ। এই ক্ষেত্রে বলতো ভর কেন্দ্রটা কি এখানে না? এই ক্ষেত্রে তার কার্যকারী দৈর্ঘ্যটাকে আমরা মনে করলাম দেখালাম হচ্ছে এল বি। এখন ভাইয়া খুবই মজার ব্যাপার, এটার ভর কেন্দ্র কই? আবার মাঝখানে ব্যাক করলো, আবার এটার ভর কেন্দ্র মাঝখানে চলে আসলো। এটা হচ্ছে এলসি। এখন বলো ভাই, বলো তো ভাইয়া, এই যে দেখো ভরের উপর নির্ভর করে না, আবার ভরের উপর নির্ভর করে, একই एग्जांपले সব চলে আসে। বলতে এইটার আর এইটা একটাতে কিন্তু অনেক ভারী, এটা হালকা, কিন্তু ভাইয়া দুইটারই কার্যকারী দৈর্ঘ্য আবার কি সেম, তার মানে দুইটারই দোলনকাল সেম। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে একটু লিখি যে যেহেতু এল এ ইকুয়াল হচ্ছে এল সি, তাই টি এ ইকুয়াল হচ্ছে টিসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা খালি একটা ভরা, তারপরে ভরের উপর ডিপেন্ড করতেছে না, দুইটারই দোলনকাল সেম। কিন্তু ভাই এই ক্ষেত্রে আবার ভর কিছুটা কমানোর কারণে বলতে এটা কি অ্যাকচুয়ালি ভরের উপর নির্ভর করছে না কার্যকারী দৈর্ঘ্যের উপর? কার্যকারী দৈর্ঘ্যের উপর। এখন খেয়াল করো আজকের ক্লাসে ভাই শুরুতে ওই যে আর কে আমাদের বইয়ে যে ব্যাসার্ধ বলা ছিল, আমরা ব্যাসার্ধ এই কারণে বলি নাই। আর এর পরিচয় কি বলছিলাম ভাই? পৃষ্ঠতে ভর কেন্দ্রের দূরত্ব। তার মানে তুমি যদি ব্যাসার্ধ মাথায় রাখতা তোমার তো এটা চেঞ্জ হতো না, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে ভাইয়া? চেঞ্জ হচ্ছে। তাহলে আসো আবার এখানে লেখা হচ্ছে আবার এল বি গ্রেটার দেন হচ্ছে এল এ, তাই টি বি গ্রেটার দেন হচ্ছে টি এ। তাহলে ফাইনালি উনি রেজাল্টটাকে এভাবে লিখছে। দেখো আমরা ফাইনালি রেজাল্টটাকে এভাবে লিখতে পারি, টি এ ইজ ইকুয়াল হচ্ছে টি বি লেস দেন হচ্ছে সরি নাকি টি আর টি সমান হলো টিসি, টি এ আর টিসি সমান লেস দেন হচ্ছে কত ভাইয়া? টি বি। অর্থাৎ ভাইয়া এরকম একটা এমসিকিউ আকারে তোমার এগুলা চলে আসতে পারে। এরকম একটা সরল দোলককে ধীরে ধীরে পানি বের করা হচ্ছে, কোন কন্ডিশনটা সত্য? তাহলে কন্ডিশন হচ্ছে এটা টি এ আর টিসি সমান হবে, এবং এই দুইটা হচ্ছে এটাতে কি হবে ভাইয়া? ছোট হবে। বুঝছি ভাই? দেখো খুবই সুন্দর একটা एग्जांपल স্যারের বই নিয়ে আসছে। একটা ছোট অঙ্ক করে শেষ করে আজকে। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিব, আজান তো এখন আরো আগে আসবে, কত আগে স্যার কলেজ থাকে না? আচ্ছা এটা নিয়ে পরে ক্লাস আলাপ করবো নি, আজকে ছোট্ট একটা ম্যাথ করি। লেখক কুমিল্লা 17 জোরটুক পড়াইছি, ওখান থেকে যে ম্যাথটা আছে এটা বুঝছো ভাই সবাই? এটা যাতে কোনো রকম কনফিউজ না হয় যে ভরের উপর নির্ভর করে না আবার কেন করতেছে, এটা যাতে কনফিউজ না হয়। আচ্ছা আসো দেখো কুমিল্লা 17 খুবই সুন্দর একটা প্রশ্ন দিয়েছে, একদম সরাসরি থিওরির সাথে রিলেটেড। আমরা আগের ক্লাসে এখান থেকে আরো অনেকগুলো ম্যাথ করাবো, কারণ এই টপিক থেকে অনেক বেশি প্রশ্ন আসে। আর তো নাই মনে করো, আর যেগুলো আসলে যে এই সেম সরল দোলকের সাহায্যে নষ্ট করে কিভাবে ঠিক করা হয়, সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা কিভাবে মাপা হয়। অর্থাৎ তুমি মন চাইলে ঘুরতে গেলে শিক্ষা সফরে একটা সরল দোলক নিয়ে গেলা, নেওয়া তো লাগে একটা সুতা দিয়ে একটা ইটের কোনা ঝুলাই দিবা, দিয়ে এটাকে তুলতে দিবা, এটা দিয়ে তুমি পাহাড়ের হাইট মেপে তুলতে পারবে। ঠিক আছে, আমরা এটাও শিখাবো। আসো হ্যাঁ কুমিল্লা 2020 সরি 17 না কথা না ভাইয়া, এটা দিয়ে আমরা শেষ করি। খুব সুন্দর একটা প্রশ্ন দিছে না, কুমিল্লার প্রশ্নই সুন্দর, ওরা একদম থিওরি থেকে প্রশ্ন মানে, অর্থাৎ সূত্র মুখস্থ করে পারা যায় না।
তাহলে এখানে একটা সরল দোলক দেখাইছে, এই সরল দোলকটার তিনটা গতিপথ 2 আর আরেকটা গতিপথ মনে করো এখানে দেখাইছে c। দেখো তারাই বলছে 4টি পিচে বেশি হবে না, কিন্তু আকার ক্ষেত্রে তারাই দেখো কত বড় বড় করে আসে। তাহলে এই হচ্ছে আমাদের চিত্রটা। তাহলে এখানে হচ্ছে o, এটা হচ্ছে a, এটা b, এটা c। এখান থেকে এই ডিসটেন্সটা দেখানো আছে হচ্ছে θ1, তারপরে এই ডিসটেন্সটা দেওয়া আছে হচ্ছে θ2, আর এখান থেকে এখানে একটা লম্ব দূরত্ব দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে p, আর এখান থেকে এখানে আরেকটা লম্ব দূরত্ব দেখা আছে, এখানে হচ্ছে q। তো তারা বলা হচ্ছে সুতার দৈর্ঘ্য, ভাই পুরো প্রশ্ন লিখলাম না, সহজে লিখি। সুতার দৈর্ঘ্য 1.1 মিটার এবং ববের ব্যাসার্ধ 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার। ভর 60 গ্রাম, ভর হচ্ছে 60 গ্রাম। এই হচ্ছে প্রশ্নটা। আর আমাদেরকে বলে দিছে এই যে এখানে দুটো ডিসটেন্স এখানে দেখায় দিই, QC যেটা সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। আচ্ছা এখানে লিখি QC, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর PB এটা বলে দিছে 2 সেন্টিমিটার। আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে T what, মানে দোলনকাল বের করো, পুরো প্রশ্নটা লিখলাম না। আর খ নাম্বারে বলা হচ্ছে A B C বিন্দুতে কার্যকারী বলের তুলনা করো। মানে এই হচ্ছে আমাদের প্রশ্নটা। আমাদের প্রথমে বলা হচ্ছে দোলনকাল নির্ণয় করো, আর আরেকটা প্রশ্নে বলা হচ্ছে যে তিনটা পয়েন্ট দেওয়া আছে A B C, এই তিনটা পয়েন্টে কার্যকারী বলের তুলনা করো। ওই যে কার্যকারী বলের সূত্র আমরা দেখছিলাম কি বলতো, F = mg sin θ। ভাই দেখো আপনা বাধায় দিছে থিটার মানগুলো তারা বলে না, তো সেটা বলে না, সেটা আমরা বের করব, এটা পরে যাচ্ছি। আগে আসো আমরা t এর মান বের করি। ক নাম্বার প্রশ্নে যদি আসি আমরা বলতো t এর মান বের করার ফর্মুলাটা জানি, t = 2π√L/g। এখন ভাইয়া এরটা তারা বলছে দেখা আলাদা তারা বলে সুতার দৈর্ঘ্য আর ববের ব্যাসার্ধ। তাহলে এর মানে কত হবে 1.1 মিটার যোগ হচ্ছে 1.5 * 10⁻²² মিটার। দেখো তো ভাই যোগ করো কত এটা, কার্যকারী দৈর্ঘ্য 1.115 মিটার। মান বসাই দাও ষষ্ঠ অঙ্ক এটা, 2 * 3.1416 1.115 ডিভাইডেড বাই 9.8 কত আসে ভাই 2.119 সেকেন্ড। তাহলে এটা সহজ, এটা পারবো আমরা। ওই কোশ্চেনটা যেহেতু থিওরির সাথে সরাসরি মিলে, ওইটা একটু আমরা একটু বুঝি। আসলে আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে আসলে এই তিনটা পয়েন্টে তুমি বুঝতে পারতেছো যে তোমার থিটার মানটা লাগবে। তোমরা একটু থিওরিতে দেখো তো, থিটার মান অলরেডি আমরা ফর্মুলা আকারে বের করে রাখছি। বলতো সূত্রটা এটা ছিল কিনা যে a হচ্ছে -g sin θ, এটা ছিল না? এই -g sin θ কে তুমি দেখো সূত্রে কিন্তু x/l লিখে আসছে, তার মানে ওই ফর্মুলা এখানে ব্যবহার করতে হবে। তোমার খাতায় দেখো এটাই আছে। একটা ছিল তো a = g sin θ, আবার x/l ও ছিল। তাহলে আমরা এখানে যদি আসি, যে আমরা এখানে লেখো খতে আমরা এইভাবে লেখো আগে যে sin θ = হচ্ছে যে x ডিভাইডেড বাই হচ্ছে a। তাহলে কেউ বলো তো ভাইয়া x বলতে আমরা মনে করো এটাকে এভাবেই রাখো, আমরা পরে ভাঙি। আসো আমরা প্রথমে a বিন্দুতে কার্যকারী বল এটাকে আমরা FA ধরলাম, সেটা হচ্ছে mg sin θ। কেউ বলো তো ভাইয়া এই বিন্দুতে থিটার মান কত?
0, কারণ কি আমরা তো এই এক্সিসের সাপেক্ষে অ্যাঙ্গেলগুলো কাউন্ট করি। তাহলে এই বিন্দুতে কোনো বল কাজ করতেছে না, সেটা হচ্ছে 0 নিউটন। সরল দোলকের উপর কোনো বল কাজ করবে না। এবার আসো আমরা বি বিন্দুতে আর সি বিন্দুতে যাই। ওই দুইটার হিসাব নিকাশ সিস্টেম লেখো। বি বিন্দুতে আসি যদি আমরা, বি বিন্দুতে কার্যকারী দৈর্ঘ্য, কার্যকারী বল, সেটাকে আমরা লিখলাম FB সমান সমান হচ্ছে mg sin, খেয়াল করো বি বিন্দুটা কত কোণে আছে দেখো θ1, তাহলে mg sin θ1। তাহলে এখানে আমরা লিখতে পারি mg ডট, এই যে দেখো ভাই sin θ মানে কত x/l, তাহলে বলতে এই θ1 এর সাপেক্ষে x কত pb, আর l কত হবে সুতার দৈর্ঘ্যটা OB। তাহলে এখানে মান বসাই, m বলছে 60 গ্রাম, তাহলে 60 ইনটু হচ্ছে 10 ইনভার্স 3 ইনটু হচ্ছে 9.8 ইনটু হচ্ছে pb এর মান তোমাকে বলে দিয়েছে 3 সেন্টিমিটার নাকি 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, তার মানে 0.02। আর কার্যকারী দৈর্ঘ্যটা কত পাইছিলা ভাই 1.115, তাহলে 1.115 দেখো ভাই কত আছে, বলতো সরাসরি থিওরির ম্যাথ না ভাই, সরাসরি থিওরির ম্যাথ, দেখো কত আছে। আচ্ছা 0.015 নিউটন, ভালো লাগবে না নিউটন। এটা পারলে আবার সিটাও বের করে ফেলো, সি তো একদম ইজিলি। সি বিন্দুতে কার্যকারী বলটা যদি বের করি, সি বিন্দুতে, আর ভাই রিকোয়েস্ট পরীক্ষাটা ভালো করে দিও। কার্যকারী বল আগামী বৃহস্পতিবারে, মানে আগামী সপ্তাহে, এই সপ্তাহে না, এই সপ্তাহে এর পরে এফসি একটু প্রেসার নিয়ে পরীক্ষা দাও, পরীক্ষা দিলে দেখবে যে পুরো অধ্যায় ভালোভাবে একবার পড়া হয়ে যাবে। sin θ2, তাহলে মান বসাও ভাই আগের মতো mg, এটা একটু ভাই ভাঙায় বলো, এখানে উপরে কত আসবে qc ডিভাইডেড বাই হচ্ছে oc, তাহলে m এর মান বসাও 60 ইনটু 10 ইনভার্স 3 9.8 ইনটু হচ্ছে qc 3 সেন্টিমিটার হবে, তাই না ভাই 0.03, আর oc হচ্ছে 1.115, কত আসবে 0.0158 নিউটন। ঠিক আছে, আজকে একটু